স্ট্র্যাটেজিকের আরও একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আমি সৌমেন স্যার এক্সাম অরবিট চ্যানেলে তোমাদের কাছে আরও একবার হাজির হলাম। এই যে 20 কোশ্চেন আমি তোমাদের করাবো, যেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন পরীক্ষায় এসেছে, আমি পরীক্ষার নাম উল্লেখ করে করে দিয়েছি কোশ্চেনের পাশে। তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই পড়ে যাও, বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে সামনে তোমাদের যা যা পরীক্ষা আছে। চলো আজকে বেশি কথা না বলে আমরা ক্লাসটা আগে শুরু করি। দেখো ক্লাসটা তোমাদের ভালো লাগে কিনা। ইউটিউবে তোমরা অনেক ভিড় দেখবে, কিন্তু সঠিক গাইডেন্স তোমরা এখানেই পাবে, যেখানে পল্লব স্যার তোমাদের ম্যাথামেটিক্সের ওপর গাইড করবেন এবং আমি সৌমেন স্যার তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসের পুরো বিষয়টা গাইড করছি এবং করতেও থাকবো। শুধু তোমাদের মাত্র সাপোর্টটা চাই। যারা প্রথমবার আমাদের এই ভিডিও দেখছো, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের পাশে থাকো, এবং যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে একবার লাইক করে দাও। চলো আমরা প্রথম কোয়েশ্চেনটা একটু দেখে নিই। চলো আজকের প্রথম কোয়েশ্চেন কি বলছে না, প্রথম কোয়েশ্চেন আছে, যে প্রশ্নগুলো আমি রাখছি সেগুলো সমস্ত পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো, যে প্রথম প্রশ্নটা আছে যে জুলু বলে একটা উপজাতি আছে, সেটা কোন দেশের অন্তর্গত? চারটে অপশান তোমাদের জন্য রয়েছে, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ভারত নাকি চীন। এই জুলু উপজাতি কোন দেশের অন্তর্গত? ঠিক আছে, তো দেখো জুলু উপজাতি কোন দেশের অন্তর্গত, এই যে প্রশ্নটা, এটা কিন্তু অলরেডি আরআরবি এনটিপিসি পরীক্ষা কিন্তু সিবিটিতে এসেছে। দেখো আমি পাশে একটা ছবিও দিয়ে দিয়েছি জুলু উপজাতিদের। তো এর উত্তর কি হবে? এর উত্তর যেটা হবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার খুব পরিচিত একটা উপজাতি, তারা হচ্ছে জুলু উপজাতি। এই উপজাতিদের প্রধান যে কাজ সেটা হচ্ছে পুঁতির যে কাজ করা, সেই পুঁতির কাজ এদের কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটা কাজ। তাছাড়াও এই জুলুদের একটা নিজস্ব মোনার্কি রয়েছে, যেটা দক্ষিণ আফ্রিকার সংবিধান স্বীকৃত। ক্লিয়ার? আমরা প্রত্যেক দেশেই দেখি বিভিন্ন উপজাতির মানুষ বসবাস করে, তো তার মধ্যে জুলু উপজাতি তারা হচ্ছে দক্ষিণ আফ্রিকার, এটা মনে রাখতে হবে তোমাকে। দেখো পাকিস্তানের যদি বলি প্রধান উপজাতি কি আছে, না পাকিস্তানের প্রধান উপজাতির মধ্যে তোমরা খবরে বিভিন্ন সময় শুনে থাকবে যে বালুচ গোষ্ঠী, তো বালুচ কিন্তু এদের একটা প্রধান উপজাতির মধ্যে পড়ে। তাছাড়াও পাঠানও কিন্তু এদের উপজাতির মধ্যে পড়ে পাকিস্তানের। আচ্ছা, ভারতের ক্ষেত্রে তোমরা জানো যে ভিল, মুন্ডা, সাঁওতাল এরা হচ্ছে উপজাতি গোষ্ঠীর মধ্যে আছে। আচ্ছা, চীনের ক্ষেত্রে কি জানো না, চীনের ক্ষেত্রে তোমরা একটা শুনেছো, হ্যাঁ, হান, HAN, হান, এটা হচ্ছে চীনের বৃহত্তম উপজাতি গোষ্ঠী, এটা আছে। তাছাড়া আর একটা শুনে থাকবে উইঘুর, আমরা সেই বলি উইঘুর মুসলমান আমরা বলে থাকি না, সে বিভিন্ন খবর টবরে মাঝে মাঝে আসে, তো উইঘুর এটাও একটা উপজাতি, যেটা পাকিস্তানের একটা চীনের একটা উপজাতি। ক্লিয়ার? তাহলে উত্তর কি হবে এ প্রশ্নের? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো আজকে আমরা 2 নম্বর কোশ্চেনটা দেখে নিই। 2 নম্বর কোশ্চেনটা কি বলছে না, পৃথিবীর পরিবেশ উদযাপন করতে এবং দূষণ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রতি বছর নিচের কোন দিনটি বিশ্বব্যাপী আর্থ ডে বা ধরিত্রী দিবস হিসেবে পালন করা হয়? তার মানে পরিষ্কার কথা তোমার কাছে জানতে চাইছে যে ধরিত্রী দিবস কবে পালন করা হয়। দেখো আরআরবি এনটিপিসিতে পড়ায় কোয়েশ্চেন, চারটে অপশান তোমার দেওয়া আছে, শুধুমাত্র উত্তরটাই যে বলবো এমন নয়, বাকি অপশানগুলো আলোচনা করতে হবে এবং সেইগুলোর রেসপেক্টে কী কী কোয়েশ্চেন আসতে পারে সেগুলো আমি সম্ভাব্য কোয়েশ্চেনগুলো বলে দিচ্ছি। চলো এই প্রশ্নের উত্তর কি হবে, দেখো এই প্রশ্নটার উত্তর কি হবে। তো এখানে বলছে ধরিত্রী দিবস কবে পালন করা হয়, তো উত্তর যেটা হবে সেটা হচ্ছে তোমরা সকলেই জানো, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ 22শে এপ্রিল। 22শে এপ্রিল ধরিত্রী দিবস পালন করা হয়। উদ্দেশ্যটা কি না, উদ্দেশ্য হচ্ছে পরিবেশকে রক্ষা করা, দূষণ রোধ করা, পরিবেশের যে জলবায়ু যে পরিবর্তন সেটাকে রোধ করা, এটাই তো আমাদের উদ্দেশ্য, ধরিত্রীকে বাঁচানো। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার বাকি অপশানগুলো যদি দেখি, যে 11ই নভেম্বর এটা কী জন্য উল্লেখযোগ্য স্যার, না 11ই নভেম্বর তোমরা জানো যে আমরা ন্যাশনাল এডুকেশন ডে পালন করে থাকি, জাতীয় শিক্ষা দিবস, ন্যাশনাল এডুকেশন ডে পালন করে থাকি। কার জন্মদিন উপলক্ষে, না স্বাধীন ভারতের প্রথম যিনি শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ স্যারের জন্মদিন উপলক্ষে আমরা 11ই নভেম্বর পালন করে থাকি ন্যাশনাল এডুকেশন ডে। ক্লিয়ার? তো 11ই নভেম্বর এটা হচ্ছে তোমার এই সম্পর্কিত। চলো আজকের বাকি দেখো, 22শে জুলাই যদি আমরা বলি, 22শে জুলাই তোমরা একটা জিনিস জানো যে ন্যাশনাল ফ্ল্যাগ ডে, ন্যাশনাল ফ্ল্যাগ ডে পালন করা হয়। ন্যাশনাল ফ্ল্যাগ ডে তোমরা জানো যে 22শে জুলাই 1947-এ আমাদের আধুনিক যে স্বাধীনতার যে পতাকা রয়েছে, ফ্ল্যাগ রয়েছে, সেটা কিন্তু অ্যাডপ্ট করা হয়, তাই না? 22শে জুলাই 1947, সেই জন্য 22শে জুলাইকে আমরা ন্যাশনাল ফ্ল্যাগ ডে হিসাবেও পালন করে থাকি। ক্লিয়ার? আর 11ই ফেব্রুয়ারি যদি বলো তোমরা, 11ই ফেব্রুয়ারি এটাও একটা পালন করা হয়ে থাকে, ইন্টারন্যাশনাল ডে অফ ওমেন অ্যান্ড গার্লস ইন সায়েন্স, অর্থাৎ বিজ্ঞান ক্ষেত্রে নারীদের, মহিলাদের কি ভূমিকা, সেটা সেই যে ডে একটা পালন করা হয়, স্পেসিফিক ডে, সেটা হচ্ছে 11ই ফেব্রুয়ারি। ক্লিয়ার? তাহলে প্রতিটা অপশান আমি আলোচনা করে দিলাম, প্রশ্নের উত্তর কি হবে? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো আজকে 3 নম্বর কোয়েশ্চেন কি বলছে। 3 নম্বর কোয়েশ্চেনটা বলছে
দেখি 3 নম্বর কোশ্চেন কি আছে। 3 নম্বর কোশ্চেন আছে যে শবরীমালা শ্রী আয়াপ্পা মন্দির কোন রাজ্যে অবস্থিত? শবরীমালা শ্রী আয়াপ্পা মন্দির। দেখো মন্দিরের ছবি আমি দিয়ে দিয়েছি, 4টে অপশান, তোমরা কিন্তু খুব ভালো করে পড়ো 4টে অপশান কী কী আছে। মন্দিরের ছবি আমি দিয়ে দিয়েছি একটুখানি। তো দেখো এই আয়াপ্পা মন্দির কোন রাজ্যে অবস্থিত এটা তোমাকে জানতে চেয়েছে। তো তুমি মনে রাখবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ কেরল, মানে কেরালাতে অবস্থিত হচ্ছে শবরীমালা আয়াপ্পা মন্দির, যেখানে এই মন্দিরটা ভগবান আয়াপ্পাকে উৎসর্গ করে করা হয়েছে, ভগবান আয়াপ্পার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। বাকি অপশানগুলো দেখি, কর্ণাটকে কোনো বিখ্যাত মন্দির আছে কিনা, নিশ্চয়ই আছে কর্ণাটকে, সাউথ ইন্ডিয়ায়। বিরূপাক্ষ মন্দির বা গোমতেশ্বর মন্দির কর্ণাটকে আছে, বিরূপাক্ষ মন্দির, গোমতেশ্বর মন্দির। তামিলনাড়ুতে কোনো বিখ্যাত মন্দির আছে কি? একদম আছে, জানো তামিলনাড়ুতে মীনাক্ষী মন্দির আছে বা মীনাক্ষী মন্দির বলি, বা বৃহদেশ্বর মন্দির আছে তামিলনাড়ুর। অন্ধ্রপ্রদেশে তোমরা সকলেই জানো তিরুপতির যে মন্দির আমরা যাই, বেড়াতে যাই, তো তিরুপতি মন্দির, তিরুপতির ভেঙ্কটেশ্বর মন্দির যেটা, সেটা অন্ধ্রপ্রদেশের মন্দির। তাহলে বাকি অপশানগুলোর যে উল্লেখযোগ্য মন্দির আছে, বাকি রাজ্যগুলোতেও যে উল্লেখযোগ্য মন্দির আছে, সেগুলো আমি নাম বলে দিলাম। আরও একবার যদি মনে হয় নামগুলো তোমরা ভিডিওটা একবার ব্যাক করে শুনে নিও। ক্লিয়ার? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এই প্রশ্নের। চলো আজকে 4 নম্বর প্রশ্নটা কি আছে একটু দেখে নিই। 4 নম্বর প্রশ্ন আছে, দেখো গোল গম্বুজ কোন রাজ্যে অবস্থিত? এটাও আরআরবি এনটিপিসিতে পড়া একটা কোশ্চেন। গোল গম্বুজ কোথায় অবস্থিত? এখানে 4টে অপশান তোমাদের জন্য দেওয়া আছে, দেখো 4টে অপশান। তো গোল গম্বুজ দেখো তামিলনাড়ু, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ নাকি কর্ণাটক, কোন রাজ্যে অবস্থিত? তো এখানে উত্তর কি হবে বলো তো? গোল গম্বুজের ছবি আমি দিয়ে দিয়েছি। তো গোল গম্বুজ আছে বিশেষত তুমি যদি বলো কর্ণাটক রাজ্যে, এবং কর্ণাটকের যদি স্পেসিফিক্যালি আমি বলি তাহলে কর্ণাটকের হচ্ছে বিজাপুর, কর্ণাটকের বিজাপুরে আছে গোল গম্বুজ মন্দির। বিশ্বের বৃহত্তম যে গোল গম্বুজগুলোর মধ্যে একটা। তার মানে ভাবো একবার, বিশ্বের যত বৃহত্তম গোল গম্বুজ মন্দির আছে না, বিশ্বের বৃহত্তম গোল গম্বুজের মধ্যে অন্যতম, অন্যতম, ঠিক আছে? কোনটা না, এই হচ্ছে গোল গম্বুজ, যেটা কর্ণাটকে রয়েছে। এটা আদিল শাহী যে রাজবংশ, সেই আদিল শাহী রাজবংশের 7ম সুলতান মোহাম্মদ আদিল শাহের সমাধিসৌধ। অ্যাকচুয়ালি মোহাম্মদ আদিল শাহের সমাধিসৌধ হচ্ছে এই গোল গম্বুজ, তোমার গোল গম্বুজ যেটা রয়েছে কর্ণাটকে। আচ্ছা বাকি অপশানগুলোর দিকে তাকাই। তামিলনাড়ুর দিকে যদি তাকাই তাহলে দেখব মহাবলীপুরমের রথ মন্দির, মহাবলীপুরমের রথ মন্দির কোথায় আছে? সেটা হচ্ছে তামিলনাড়ুতে। আচ্ছা হিমাচল প্রদেশ এরকম কিছু আছে? হ্যাঁ, হিমাচল প্রদেশে জানবে যে একটা জিনিস আছে, সেটা তোমরা হয়তো অনেক জায়গায় বেড়াতেও গিয়েও দেখতে পাবে, এটা সেটা হচ্ছে ভিক্টোরিয়া টানেল। হিমাচল প্রদেশে আছে কিন্তু ভিক্টোরিয়া টানেল আছে। কোথায় আছে সেটা না, সেটা হিমাচল প্রদেশের আছে তোমার সিমলাতে, বিশেষত সিমলা, হিমাচল প্রদেশের সিমলাতে এই টানেলটা কিন্তু রয়েছে, ভিক্টোরিয়া টানেল। আর মধ্যপ্রদেশ যদি বলি না, মধ্যপ্রদেশে তোমরা জানো যে খাজুরাহো মন্দির মধ্যপ্রদেশে, তো মধ্যপ্রদেশে খাজুরাহো মন্দির আছে। তাছাড়াও তোমরা জানো যে সাঁচি স্তূপাও রয়েছে মধ্যপ্রদেশের, সাঁচি স্তূপা। ক্লিয়ার? তাহলে মধ্যপ্রদেশে বললাম, হিমাচল, তামিলনাড়ু এক এক করে আলোচনা করে দিলাম, বিখ্যাত জায়গাগুলো আলোচনা করে দিলাম। অপশান উত্তর যেটা হবে ডি অ্যান্সার রাইট হবে, অর্থাৎ কর্ণাটক। চলো আজকের 5 নম্বর কোশ্চেন কি বলছে। 5 নম্বর কোশ্চেনটা বলছে, দেখো কোন ভারতীয় শহরকে ডেকানের রানী মানে দাক্ষিণাত্যের রানী বলা হয়? মানে ভারতের কোন শহরকে দাক্ষিণাত্যের রানী বলা হয়? তোমরা সকলেই জানো এই প্রশ্নের উত্তর, প্রিভিয়াস ইয়ারে বহুবার এসেছে, আমি প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনই তোমাদের করাচ্ছি। দেখো এসএসসি CHSL 2022-এ পড়েছে। তো ডেকানের রানী কাকে বলা হয় বা কোন জায়গাটাকে বলা হয়? 4টে অপশান, আহমেদাবাদ, পুনে, অমৃতসর নাকি পুদুচেরি। তো তোমরা জানো যেটা ডেকানের রানী বলা হয় অপশান বি, অর্থাৎ পুনেকে, তাই তো? তো পুনেকে বলা হয় ডেকানের রানী বা দাক্ষিণাত্যের রানী। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। যারা অপশান বি করছো তারা একদম ঠিক করছো। আচ্ছা বাকি দেখো, আচ্ছা আমি বলে দিই এটা কেন বলা হয় তাকে দাক্ষিণাত্যের রানী। না মূলত বলা হয় তার মনোরম আবহাওয়া, প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি, এই সবকে মাথায় রেখে, সবকে গুরুত্ব দিয়ে ডেকানের রানী বা দাক্ষিণাত্যের রানী বলা হয় পুনেকে। আচ্ছা এছাড়াও পুনেকে আরেকটা জিনিসও বলা হয়, সেটা হচ্ছে অক্সফোর্ড অফ দ্য ইস্ট। এটা একটু মনে রাখবে, হ্যাঁ, অক্সফোর্ড অফ দ্য ইস্ট, অক্সফোর্ড অফ দ্য ইস্ট বলা হয় হচ্ছে তোমার পুনেকে। ক্লিয়ার? অক্সফোর্ড অফ দ্য ইস্ট বলা হয় পুনেকে। বাকি অপশান দেখো আহমেদাবাদ। তো আহমেদাবাদকে তো ভারতের ম্যানচেস্টার বলা হয়। তোমরা জানো যে বস্ত্রবয়ন শিল্পের প্রসারের জন্য ভারতের ম্যানচেস্টার বলা হয়। আচ্ছা অমৃতসরে আছে স্বর্ণ মন্দির, যেটা শিখ ধর্মের যারা ধর্মাবলম্বী মানুষ তাদের জন্য এটা একটা পবিত্র তীর্থস্থান। আর পুদুচেরিতে আছে ফরাসি স্থাপত্য আছে, তাছাড়া সমুদ্র সৈকত, আচ্ছা তাছাড়া পর্যটন শিল্পের জন্য বিখ্যাত। তো এইগুলো জায়গাগুলো বিখ্যাত, সবকটা আমি বলে দিলাম। অন্য কী কার সঙ্গে কী সম্পর্ক সবকটাই আমি উল্লেখ করে দিলাম। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো 6 নম্বর কোশ্চেনে আসি। 6 নম্বর কোশ্চেন আরআরবি এনটিপিসিতে পড়া একটা কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। 2016 সালে ভারতের কোথায় বিরল ডাইনোসর ইচথিওসরের
সম্পূর্ণ জীবাশ্ম পাওয়া গেছে বা সম্পূর্ণ ফসিল পাওয়া গেছে? খুব ভালো কোয়েশ্চেন, পাশে আমি ফসিলের দেখো ছবিটা দিয়ে দিয়েছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এই যে একটা স্পেশাল প্রজাতির মানে ইচথিওসরের একটা সম্পূর্ণ জীবাশ্ম পাওয়া গেছে, বিরল প্রজাতির যে ডাইনোসর তার পুরো সম্পূর্ণ একটা জীবাশ্ম পাওয়া গেছে, পুরো বডির জীবাশ্ম পাওয়া গেছে। এটা কোথায় পাওয়া গেছে? 2016 সালে। এটা তোমাদের 4টে অপশান দিয়েছে যে মধ্যপ্রদেশ, গুজরাট, অরুণাচল নাকি রাজস্থান, কোথায় পাওয়া গেছে, তাই তো? তো দেখো এটা পাওয়া গেছে, স্পেশালি যেটা পাওয়া গেছে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, গুজরাট। এবং গুজরাটেরও কোথায় না, গুজরাটের হচ্ছে কচ্ছ যে জেলাটা আছে, গুজরাটের কচ্ছ, সেই কচ্ছ জেলাতে পাওয়া গেছে কিন্তু এর সম্পূর্ণ ফসিলটা। ক্লিয়ার? তো ইচথিওসর কিছু না, এটা একটা সামুদ্রিক সরীসৃপ যা দেখতে অনেকটা আধুনিক যে ডলফিন বা তিমির মতো। প্রায় 15 কোটি বছর আগে এরা জুরাসিক যুগে বাস করত। ভাবো, যেটা পাওয়া গেছে সেখান থেকে গবেষণা করে এটা জানা গেছে যে প্রায় 15 কোটি বছর আগে জুরাসিক যুগে বাস করত এবং সামুদ্রিক এক ধরনের সরীসৃপ যা দেখতে অনেকটা ডলফিন বা তিমির মতো। ক্লিয়ার? কোথায় পাওয়া গেছে? গুজরাটে পাওয়া গেছে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ভালো করে মনে রাখবে এটা। তো এখানে অপশান এ, অপশান সি এবং অপশান ডি কোনোটাই হবে না, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো আজকে 7 নম্বর কোশ্চেনটা কি আছে একটু দেখে নিই। 7 নম্বর কোশ্চেনটা যদি দেখি যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কোন দিনটাকে বিশ্ব হাত পরিচ্ছন্নতা দিবস মানে হ্যান্ড হাইজেনিক ডে হিসাবে ঘোষণা করেছে? যেটা এসএসসি সিজিএল 2021-এ পড়া একটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। কারণ আমরা এতদিন জানি ওয়ার্ল্ড হেলথ ডে কবে পালন করা হয়, অর্থাৎ হেলথ ডে কবে পালন করা হয়, সকলেই সেটা জানো যে 7ই এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে পালন করা হয়। ক্লিয়ার? তো সেটা তোমরা জানো, কিন্তু এখানে একটু ঘুরিয়ে দিয়েছে প্রশ্নটা যে হ্যান্ড হাইজেনিক ডে কবে পালন করা হয়। তো এই প্রশ্নের যে উত্তর হবে সেটা মনে রাখবে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ 5ই মে। হাতের পরিচ্ছন্নতা বৃদ্ধির কতটা প্রয়োজন শরীরকে সুস্থ রাখার জন্য তারই অ্যাওয়ারনেস মানে গোটা বিশ্বে ছড়ানোর জন্যই এই ডেটাকে পালন করা হয়ে থাকে বিশ্বব্যাপী। ক্লিয়ার? আচ্ছা, বাকি অপশানগুলো দেখবো। 14ই জুন আমরা সকলেই জানি যে ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে, ঠিক আছে? ওয়ার্ল্ড, যারা জানো না জেনে রাখবে, ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে, ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে, ঠিক আছে? ব্লাড ডোনার ডে পালন করা হয় 14ই জুন। আচ্ছা, বাকি 18ই আগস্ট বা 21শে জুলাই অ্যাজ সাচ সেরকম খুব গুরুত্বপূর্ণ ডে নয়, সেই জন্য ওটা বলার প্রয়োজন নেই। 14ই জুন মনে রেখো, আর অপশানের এ অ্যান্সার কিন্তু হবে। ক্লিয়ার? চলো 8 নম্বর কোশ্চেনটা দেখি। তোমাদের কোশ্চেনগুলো কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, প্রথমবার দেখে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। চলো 8 নম্বর কোশ্চেনটা বলছে নাবার্ড। নাবার্ড নিয়ে একটা কোশ্চেন, যেটা এসএসসি এমটিএস 2022-এ আসা একটা প্রশ্ন, যে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এর প্রধান যে কার্যালয় সেটা কোথায়? ঠিক আছে, মানে নাবার্ডের প্রধান কার্যালয় কি, কোথায়? তো প্রথম কথা জানতে হবে যে নাবার্ডের প্রধান কার্যালয় জানার আগে নাবার্ড যে সংস্থাটা তার অ্যাকচুয়ালি কাজ কি, এই যে সংস্থাটা আমি পড়বো তার কাজ কি? এর কাজ হচ্ছে কৃষি ও গ্রামোন্নয়নের, এটা একটা শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান। আরেকবার বলি, কৃষির ক্ষেত্রে বা গ্রামের উন্নয়নে বা গ্রামোন্নয়নের জন্য একটা শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, যেটা এস্টাবলিশড হয়েছিল কবে না, যেটা এস্টাবলিশড হয়েছিল 12ই জুলাই 1982, 12ই জুলাই 1982-তে এস্টাবলিশড হয়েছে এই নাবার্ড যে সংস্থাটা, যার হেডকোয়ার্টার কী হবে না, যার হেডকোয়ার্টার অপশান বি রাইট অ্যান্সার হবে, অর্থাৎ মুম্বাইয়ে নাবার্ডের হেডকোয়ার্টার। ক্লিয়ার? বোঝা গেল? আশা করি পুরোটাই বুঝিয়ে দিলাম। এবার বাকি অপশানগুলো যদি দেখি, দেখো কলকাতা, চেন্নাই বা তোমার পুনে, এই জায়গাগুলো। কলকাতায় দেখো, যদি ব্যাংকিং নিয়ে আমি বলছি, তো কলকাতার ক্ষেত্রে দুটো ব্যাংকের হেডকোয়ার্টার আছে, যেমন ইউকো ব্যাংক, তোমাদের বাড়ির আশপাশে তোমরা নাম শুনে থাকবে ইউকো ব্যাংক, ইউবিআই ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, তারও হেডকোয়ার্টার কিন্তু কোথায়? কলকাতায়। এছাড়াও ব্যাংক অফ হিন্দুস্তান যেটা প্রথম প্রতিষ্ঠা হয়েছিল সেটাও কিন্তু কলকাতাতে। ক্লিয়ার? আচ্ছা, চলো এবার পুনেতে দেখি। পুনেতে খুব ইম্পর্টেন্ট একটা সংস্থার নাম মনে রাখবে, যেটা কিন্তু পরীক্ষায় এসেছে প্রিভিয়াস ইয়ারে, সেটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি, ঠিক আছে? এটার কিন্তু হেডকোয়ার্টার পুনেতে। আচ্ছা, চেন্নাইয়ে বিভিন্ন বেসরকারি ব্যাংকের অফিস আছে, বিভিন্ন বেসরকারি ব্যাংকের অফিস সব আছে, তো সেগুলো আছে। তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ নাবার্ডের হেডকোয়ার্টার মুম্বাইয়ে। তো চলো আজকে 9 নম্বর কোশ্চেনটা কেমন আছে দেখি। 9 নম্বর কোশ্চেন যেটা আছে, যে 2011-এ যে সেন্সাস হয়েছিল সেই অনুসারে ভারতের যে শহুরে জনসংখ্যা মানে শহরে বসবাস করে এরকম জনসংখ্যার শতাংশ কত ছিল? 4টে অপশান তোমাদের জন্য, অপশানগুলো তোমরাই পড়ে নাও কি কি আছে। 30 থেকে 35% মধ্যে, নাকি 40 থেকে 45, 10 থেকে 15, নাকি 20 থেকে 25, কত শতাংশের মাধ্যমে 2011 সেন্সাস? যেহেতু 2021-এর সেন্সাসের রিপোর্ট প্রকাশ হয়নি ডিউ টু করোনা ভাইরাস বা কোভিডের জন্য, তো সেক্ষেত্রে 2027-এ সম্ভবত সেন্সাসের রিপোর্ট বেরোতে পারে। তো আমরা 2011 জিজ্ঞেস করছি, লাস্ট যে সেন্সাসটা হয়েছিল শহুরে জনসংখ্যা, এর উত্তর কি হবে বলো তো? এর যে উত্তর হবে সেটা কিন্তু অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ 30 থেকে 35%
10% মধ্যে এরকমই শহুরে জনসংখ্যা ছিল। যদি আমি অ্যাপ্রক্সিমেটলি পুরো ঠিক বলি, মানে একদম রাইট যদি তোমাদের ডেটা দিই, তাহলে জানবে ডেটাটা হচ্ছে 31.16%। ঠিক আছে, 31.16% অ্যাকচুয়াল ডেটা যে 2011। এবার দেখো 31.16%টা যেটা 30 থেকে 35%-এর মধ্যে পড়ে, সেক্ষেত্রে অপশান অনুযায়ী অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। কিন্তু অ্যাকচুয়ালি শহুরে জনসংখ্যার প্রপার ডেটা বলছে 31.16%। এবার বাকিটা নিশ্চয়ই গ্রামীণ জনসংখ্যা 2011-র আদমশুমারি অনুযায়ী। আচ্ছা, এখানে একটা এক্সট্রা ইনফরমেশান তোমাদের দিয়ে রাখি যেটা তোমাদের কাজে লাগবে, সেটা হচ্ছে সর্বাধিক যে শহুরে জনসংখ্যা যুক্ত যে রাজ্য, মানে শহুরে জনসংখ্যা বসবাস করে যে রাজ্যে 2011 সেন্সাস অনুযায়ী, সেটা হচ্ছে কিন্তু মহারাষ্ট্র। বোঝা গেল, সেটা হচ্ছে সংখ্যার বিচারে। এবার যদি বলি সর্বনিম্ন শতাংশের বিচারে, সর্বনিম্ন শতাংশের বিচারে শহুরে জনসংখ্যা, তাহলে কিন্তু মনে রাখবে সেটা হবে হিমাচল। হিমাচল, যেখানে যেখানে হিমাচলে মাত্র 10% লোক শহুরে বাস করে বা শহরে বাস করে। ক্লিয়ার? তাহলে শহুরে জনসংখ্যা শতাংশের হিসাবে সর্বনিম্ন হিমাচল, আর শহুরে জনসংখ্যা সংখ্যার বিচারে সবথেকে বেশি সেটা হচ্ছে মহারাষ্ট্র। এই দুটো ডেটা কিন্তু পুরোটাই আমি বললাম 2011 সেন্সাস হিসাবে। ক্লিয়ার? ভালো করে মনে রাখবে ডেটাগুলো। চলো, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবার আমরা চলে যাব 10 নম্বর কোশ্চেনে। 10 নম্বর কোশ্চেন দেখো, ভারতের প্রথম গ্রাফিন ইনোভেশন সেন্টার, যেটা আরআরবি গ্রুপ ডিতে, দেখো আরআরসি গ্রুপ ডিতে পড়েছে, গ্রাফিন ইনোভেশন সেন্টার কোন রাজ্যে স্থাপন করা হয়েছে? চারটে অপশান, কর্ণাটক, গুজরাট, তেলেঙ্গানা নাকি কেরালা। তো দেখো, প্রথম কথা আগে বলি উত্তরটা বলার আগে, যে গ্রাফিন ইনোভেশন সেন্টার, গ্রাফিন এর ব্যবহার কি বা এই জিনিসটা কি সেটা তোমাকে প্রথম জানতে হবে, তবে তো আমি বলবো যে এর ব্যবহার না জানলে এই ইনোভেশন সেন্টারটা করে আমাদের ভারতের লাভ কি হলো সেটা জানতে হবে। তো গ্রাফিন যে এর উত্তর, যেটাকে বলে দিই, উত্তর হচ্ছে কেরালা। অর্থাৎ কেরালার যদি বলি, স্পেসিফিক্যালি বলি, কেরালার হচ্ছে থ্রিশুর। কেরালার থ্রিশুর বলে একটা জেলা আছে, থ্রিশুর। তো কেরালার থ্রিশুর জেলাতে হচ্ছে গ্রাফিন ইনোভেশন সেন্টার সরকার বানাচ্ছে। এটা কি না, এটা একটা কার্বনের রূপভেদ যা অত্যন্ত পাতলা, কিন্তু ইস্পাতের চেয়ে প্রায় 200 গুণ বেশি শক্তিশালী। তাছাড়াও এটা তাপ আর তড়িৎ, তাপ এবং তড়িৎ দুটোরই সুপরিবাহী। তাই জন্য একে ওয়ান্ডার মেটারও বলা হয়। খুব ভালো করে মনে রাখবে, ওয়ান্ডার মেটেরিয়াল, ওয়ান্ডার মেটেরিয়াল বলা হয় কাকে না, গ্রাফিনকে। তাহলে এর কি কি গুণাগুণ রয়েছে? প্রথম কথা, ইস্পাতের থেকে 200 গুণ বেশি শক্তিশালী, কিন্তু অত্যন্ত পাতলা, তাপ তড়িতে সুপরিবাহী, ওয়ান্ডার মেটেরিয়াল নামে পরিচিত। ক্লিয়ার? তো তারই ইনোভেশন সেন্টার খোলা হচ্ছে কেরালার থ্রিশুর জেলাতে। বাকি অপশানগুলো যদি দেখি, দেখো কর্ণাটক। তো কর্ণাটকে তোমরা জানো যে কর্ণাটকের বেঙ্গালুরু তো আছে, কর্ণাটকের বেঙ্গালুরু যেটা হচ্ছে সিলিকন ভ্যালি। তো সিলিকন ভ্যালি তোমরা জানো সেটা। আচ্ছা, তাছাড়াও কর্ণাটকে মনে রাখবে রিসেন্ট টাইমে থ্রি ডি প্রিন্টেড পোস্ট অফিস তৈরি হয়েছে। 3D প্রিন্টেড পোস্ট অফিস, সেটা কর্ণাটকে তৈরি হয়েছে রিসেন্ট। আচ্ছা, গুজরাট যদি বলি, গুজরাট তো তোমরা জানো যে গুজরাটে খুব তারা মানে হয়েছে ভারতের প্রথম, সেটা হচ্ছে লিথিয়াম আয়রন ব্যাটারি প্ল্যান্ট। বুঝতে পারছো? লিথিয়াম লিথিয়াম আয়রন ব্যাটারি প্ল্যান্ট হয়েছে রিসেন্টলি গুজরাটে, কিন্তু ভারতের মধ্যে প্রথম হয়েছে। আচ্ছা, তেলেঙ্গানায় আছে, মনে রাখবে যে ভারতের প্রথম ওপেন রক মিউজিয়াম উদ্বোধন হয়েছে। ভারতের প্রথম ওপেন রক মিউজিয়াম সেটা হচ্ছে তেলেঙ্গানাতে হয়েছে। তাহলে ভারতের প্রথম ওপেন রক মিউজিয়াম তেলেঙ্গানা, গুজরাটে হয়েছে প্রথম লিথিয়াম আয়রন ব্যাটারি প্ল্যান্ট। আর কর্ণাটক যদি বলি, কর্ণাটকে তোমার বেঙ্গালুরু সিলিকন ভ্যালির জন্য বিখ্যাত। তাছাড়াও 3D প্রিন্টেড পোস্ট অফিস তৈরি হয়েছে। তাহলে এত এক্সট্রা ইনফরমেশান আমি দিচ্ছি, এত কিছু এক্সট্রা ইনফরমেশান দিচ্ছি এই কারণেই, তোমাদের পরীক্ষায় কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে তোমাদের নিশ্চয়ই আইডিয়া আছে, যারা কোয়েশ্চেন ফলো করো। তোমাদের ভাস্ট জিনিস জানতে হবে, সেখান থেকে তোমাদের কোয়েশ্চেন পড়ছে। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশান ডি, দ্যাট ইজ কেরালা। চলো, আজকের 11 নম্বর কোশ্চেনটা একটু দেখে নিই পাশাপাশি। 11 নম্বর কোশ্চেনটা কি বলছে না, এখানে তোমাকে ভুলভাবে কোনটা মিলেছে, মানে কোনটা ভুল আছে তোমাকে সেটা মেলাতে হবে। দেখো, মণিপুরের সঙ্গে মেইতি আছে, কেরালার সঙ্গে কন্নড় আছে, মেঘালয়ের সঙ্গে খাসি, অন্ধ্রপ্রদেশের সঙ্গে তেলেগু। তো এটা দেখে তুমি কি বুঝতে পারছো যে এটা দেখে কিছু কিছু তুমি অপশান তো এলিমিনেট অবশ্যই করে ফেলছো। অন্ধ্রপ্রদেশের তেলেগু একদম ঠিক আছে, তাই না? তো মেঘালয়ের খাসি, গারো, ইংলিশ এগুলো হচ্ছে ওখানকার সরকারি ভাষা বলতে পারো বা প্রধান ভাষা বলতে পারো। মণিপুরের মেইতি বা মণিপুরি ভাষা, যেটা সংবিধানে স্থান পেয়েছে, সংবিধানের 8ম তফসিলে সম্ভবত মণিপুরি ভাষা রয়েছে। তো এই যে উত্তরটা হবে সেটা হচ্ছে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ কেরালা। কারণ কেরালার যে ভাষা, সেই কেরালার যে ভাষা সেটা কি ভাষা বলো তো না, কেরালায় যে ভাষাটা আছে সেটা হচ্ছে মালায়ালাম ভাষা, তাই তো? তো কেরালার হচ্ছে মালায়ালাম ভাষা। তো সেক্ষেত্রে এইটাই নিশ্চয়ই ভুলভাবে মিলেছে বা ভুলভাবে এটা করা আছে। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? আশা করি বোঝা গেল। চলো, আজকের 12 নম্বর কোশ্চেনটা একটু দেখবো। তো 12 নম্বর কোশ্চেনটা কি বলছে না, স্বাধীন ভারতে প্রথম নদী বাঁধ
কোন নদীর ওপর তৈরি হয়েছিল? স্বাধীন ভারতে প্রথম যে নদী বাঁধ সেটা কোন নদীর ওপর তৈরি হয়েছিল, এটা তোমাদের প্রশ্নটা দিয়েছে। তো কৃষ্ণা, যমুনা, গঙ্গা নাকি দামোদর? এর প্রশ্নটা মনে রাখবে যে স্বাধীন ভারত অর্থাৎ 1947 সালের পর 1948 সাল, অর্থাৎ 1948 সালে ভারতে প্রথম যে নদী বাঁধ হয়েছিল সেটা কিন্তু দামোদর নদীর ওপর হয়েছিল। প্রথম নদী বাঁধ 1948 সালে। কেন দামোদর নদীর ওপর হয়েছিল? এই জন্যই হয়েছিল যে দামোদর নদীতে প্রতি বছর বন্যা হয়, বন্যাকে নিয়ন্ত্রণ করা, জলবিদ্যুৎ উৎপাদন করা, তাছাড়াও বহুমুখী একটা নদী পরিকল্পনার একটা প্রধান ভাগ সেটা হচ্ছে এই বন্যা নিয়ন্ত্রণ, সেচ কাজ বা জলবিদ্যুৎ উৎপাদন, এটা হচ্ছে প্রধান কাজ, এবং যেটা স্বাধীনতার পরে প্রথম বহুমুখী পরিকল্পনা হিসাবে দামোদর নদীর উপর হয়েছিল। দ্যাট ইজ অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার যদি অন্য অপশানগুলো দেখি, কৃষ্ণার ওপর যে তোমার বাঁধটা রয়েছে সেটা তোমার মনে রাখবে যে নাগার্জুন সাগর ড্যাম, তো নাগার্জুন সাগর ড্যাম রয়েছে তোমার কৃষ্ণার ওপর। আচ্ছা, দামোদর নদীর ওপর তোমার ফারাক্কা ব্যারেজ আছে, এটা তো জানো, বা ফারাক্কা ড্যাম আছে দামোদর নদীর ওপর। ক্লিয়ার? তাহলে প্রশ্নের উত্তর কি হবে? অপশান ডি অর্থাৎ দামোদর। চলো 13 নম্বর কোশ্চেনটা দেখে নিই। 13 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতের কোন রাজ্যে প্রথম সমস্ত বাড়ির ছাদে বৃষ্টির জল সংগ্রহ মানে রুফটপ রেন ওয়াটার হারভেস্টিং কাঠামো থাকাটা অত্যন্ত বাধ্যতামূলক, যেটা এসএসসি সিএইচএসএল 2023-এ পড়া একটা কোশ্চেন, খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। ক্লিয়ার? আপকামিং ডেটেও খুব ইম্পর্টেন্ট। তাহলে ভারতের কোন রাজ্যে সমস্ত বাড়ির ছাদে বৃষ্টির জল সংগ্রহ করাটা বাধ্যতামূলক এবং তার জন্য আইনও পাস করেছে সেই রাজ্যের সরকার? তো কোনটা হবে? দেখো, সিকিম, তামিলনাড়ু, ওড়িশা নাকি হরিয়ানা, কোন রাজ্যের ক্ষেত্রে এটা হবে? তো তোমরা জানো যে তামিলনাড়ু রাজ্য সরকার এটা একটা আইন পাস করেছে। তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? তো কবে আইন পাস করেছে? না 2001 সালে তামিলনাড়ু রাজ্য সরকার 2001 সালে একটা আইন পাস করেছে যে সমস্ত পুরনো এবং নতুন বাড়ির ছাদে বৃষ্টির জল সংগ্রহ করাটা বাধ্যতামূলক। এর ফলে দেখা গেছে কয়েক বছরের মধ্যেই চেন্নাই বা তার পার্শ্ববর্তী এলাকায় ভূগর্ভস্থ যে জলের স্তর সেটা কয়েক বছরেই প্রায় 50% বেড়ে গেছিলো। 50%, বুঝতে পারছো? 50% বেড়ে গেছিলো। তো এইটা উত্তরটা কি হবে? তামিলনাড়ু, যেটা 2001-এ তামিলনাড়ু সরকার এই আইনটা পাস করেছিল। দেখো অপশান এতে কি আছে? অপশান এতে আছে সিকিম জানো যে 100% প্রথম অর্গানিক স্টেট ভারতের 100% অর্গানিক স্টেট, দ্যাট ইজ সিকিম, 100% পুরো। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো বাকি ওড়িশা সরকার এরকম তোমার জল সংগ্রহ বা জলকে রিজার্ভ করার একটা প্রকল্প ওড়িশা সরকারও আনছে রিসেন্টলি। সেই প্রকল্পটার যতদূর নাম আমার মনে পড়ছে সেটা হচ্ছে CHHATA, ছাতা, সম্ভবত CHHATA, এই একটা প্রকল্প উড়িষ্যা সরকার এনেছে রিসেন্টলি, যার মাধ্যমে তারা বৃষ্টির জলকে সংগ্রহ করবে, অনেকটা তামিলনাড়ুর মতো করার তারা চেষ্টা করছে। ক্লিয়ার? তো অপশান বি অর্থাৎ তামিলনাড়ু ইজ দ্য রাইট অ্যান্সার। 14 নম্বর কোশ্চেনটা দেখে নেব। 14 নম্বর কোশ্চেন বলছে, ভারতের প্রথম ইলেকট্রনিক যে বজ্র ক্লিনিক কোথায় স্থাপন করা হয়েছে? RRC গ্রুপ ডিতে পড়া একটা কোশ্চেন। ভোপাল, হায়দ্রাবাদ, জয়পুর নাকি বেঙ্গালুরু, কোথায় স্থাপন করা হচ্ছে ইলেকট্রনিক্স যে বজ্র তার একটা ক্লিনিক? দেখো প্রথম কথা বলি, ভারতে প্রথম এই ব্যবস্থাটা করা হচ্ছে পরিবেশ দূষণকে কমানোর জন্যই। আমরা পুরনো যে ল্যাপটপ, মোবাইল বা চার্জার, যে কোনো ইলেকট্রনিক্স যে বজ্রকে বৈজ্ঞানিক যে উপায় বা সায়েন্টিফিক ওয়েতে প্রক্রিয়াকরণ এবং তার পৃথক করার জন্যই ভারত সরকারের পক্ষ থেকে এই ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে কোথায় হচ্ছে জায়গাটা? তাহলে উত্তর কি? না উত্তর হচ্ছে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ভোপাল। মধ্যপ্রদেশের ভোপালে হচ্ছে তোমার এইরকম একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে ভারত সরকারের তরফ থেকে। ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, এবার দেখো হায়দ্রাবাদ সম্পর্কে আমি একটু আগে আলোচনা করলাম। হায়দ্রাবাদে বলেছিলাম কি যে ওপেন রক মিউজিয়াম, ভারতের প্রথম ওপেন রক মিউজিয়াম, সেটাও কিন্তু হায়দ্রাবাদে হচ্ছে। এছাড়াও হায়দ্রাবাদে মনে রাখবে রিসেন্ট টাইমে গোল্ড এটিএম স্থাপন করা হয়েছে, গোল্ড এটিএম। হ্যাঁ, তাহলে গোল্ড এটিএম স্থাপন করা হচ্ছে, এটা হায়দ্রাবাদে, এটাও রিসেন্ট টাইমে মনে রেখো। জয়পুর তো তোমরা সকলেই জানো, পিঙ্ক সিটি নামে তোমরা জানো যে জয়পুর হচ্ছে পিঙ্ক সিটি। এছাড়া জয়পুরে আছে হাওয়া মহল আছে, যন্তর মন্তর আছে জয়পুর। আচ্ছা, বেঙ্গালুরু আগেই বললাম যে সিলিকন ভ্যালি, বেঙ্গালুরু সিলিকন ভ্যালির জন্য বিখ্যাত, আগে অলরেডি আলোচনা করে দিয়েছি। যেগুলো আগে অলরেডি আলোচনা করছি, সেকেন্ড টাইম আর আলোচনা করছি না, তোমরা যেহেতু একই ভিডিওর মধ্যে সব কিছু পাচ্ছ, বারবার একই জিনিস আমি বলছি না। চলো 15 নম্বর কোশ্চেনটা কি আছে? না 15 নম্বর কোশ্চেন যদি দেখি যে কালাপানি নামে পরিচিত ভারতের কোন স্থানটা, যেটা RRB NTPC CBT 2021-এ পড়েছে, অর্থাৎ 2021-এ পড়েছে কালাপানি। তোমরা বিভিন্ন সাহিত্যে এই জায়গাটার নাম শুনবে কালাপানি। ঠিক আছে? তো এটা অ্যাকচুয়ালি ভারতের কোন স্থানটা এখন? অপশান কি হবে উত্তর? না উত্তর যে অপশানটা হবে সেটা হচ্ছে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ।
তোমরা জানো যে ব্রিটিশ আমলে ভারতের যে স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন তাদেরকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নির্বাসনে পাঠানো হতো। তো আন্দামান নিকোবরের দ্বীপপুঞ্জের যে অবস্থান সেটা হচ্ছে চারিদিকে সমুদ্র দিয়ে ঘেরা এবং প্রায় মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে এটাকে কালাপানি বলা হতো। এবং সেখানে একটা তোমরা জানো যে আন্দামানের যে পোর্ট ব্লেয়ার সেখানে কিন্তু একটা বিখ্যাত জেল আছে, তার নাম হচ্ছে সেলুলার জেল। কেন বিখ্যাত বলছি না, ভারতের যত স্বাধীনতা সংগ্রামীকে, বেশিরভাগ স্বাধীনতা সংগ্রামীকে ওই সেলুলার জেলেই কিন্তু নির্বাসন দেওয়া হতো। অনেক স্বাধীনতা সংগ্রামীকে এই সেলুলার জেলেই কিন্তু নির্বাসন দেওয়া হয়েছে। তো ওই যে আন্দামান নিকোবরে অবস্থিত কালাপানি, তো সেইটাই বর্তমানে তোমার আন্দামান, কালাপানি জায়গাটাই হচ্ছে বর্তমানে আন্দামান নিকোবর, এবং সেলুলার জেলও তোমার বললাম যেটা আন্দামান নিকোবরের পোর্ট ব্লেয়ারে। ক্লিয়ার? আশা করি অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? এবার দেখো কচ্ছ উপসাগর, যেটা তোমরা সকলেই জানো। কচ্ছ উপসাগরটা কোথায়? না, এটা হচ্ছে গুজরাট উপকূলে, গুজরাটে কচ্ছ উপসাগর নিশ্চয়ই জানো। আচ্ছা, কেরালার যে তোমার ব্র্যাকিস ওয়াটার, যেটা আমরা বলি ব্র্যাকিস ওয়াটার কেরালাতে রয়েছে। তো কেরালা, তার পাশাপাশি তোমরা জানো ওখানে অষ্টমুদি লেক, অষ্টমুদি যে কয়াল, ভেম্বনাথ কয়াল, এগুলো রয়েছে। তাছাড়া কেরালায় হচ্ছে মশলার বাগান নামে পরিচিত, পর্যটন শিল্পের জন্য বিখ্যাত, গডস ওন কান্ট্রি নামে পরিচিত কেরালা। আচ্ছা, লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপ কি জন্য জানো না? লাক্ষাদ্বীপকে তোমরা জানো যে প্রবাল প্রাচীর, প্রবাল প্রাচীর রয়েছে লাক্ষাদ্বীপে। ক্লিয়ার? তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো আজকে 16 নম্বর কোশ্চেনটি একটু দেখে নিই। 16 নম্বর কোশ্চেন বলছে, কোন সরকারি সংস্থা পাহাড়ি এলাকায় পর্যটকদের ব্যবহারের জন্য হেলিকপ্টার পরিষেবা প্রদান করে? তাহলে পাহাড়ি এলাকায় পর্যটকদের সুবিধার জন্য হেলিকপ্টার পরিষেবা প্রদান করে কোন সংস্থাটা? এখানে 4টে সংস্থা রয়েছে। এই 4টে সংস্থায় তোমার হেলিকপ্টার বানানো বা বিভিন্ন রকম বিভিন্ন মানে হেলিকপ্টার বা জেট বিমান বানানো, এই সমস্ত সংস্থার সঙ্গে জড়িত। আচ্ছা, এখানে যেটা উত্তর হবে, দেখো উত্তর এখানে হবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, যেটা হচ্ছে পাবন হাংস লিমিটেড। এরা কি করে না, বিভিন্ন যে দুর্গম এলাকা বা বিশেষ করে তোমরা নাম শুনে থাকবে কেদারনাথ, বদ্রীনাথ, ওই জায়গায় যে তীর্থক্ষেত্র, সেখানে হেলিকপ্টারে এরা কিন্তু পরিষেবা দেয়। এই পাবন হাংস লিমিটেড এরা কিন্তু পরিষেবা দেয়। আচ্ছা, নিচের অপশানে যেটা আছে HAL অর্থাৎ হাল মানে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, এর যে হেডকোয়ার্টার মনে রাখবে কিন্তু বেঙ্গালুরু। এরও হেডকোয়ার্টার কিন্তু বেঙ্গালুরু। কি আছে? বেঙ্গালুরু। আচ্ছা, এবার দেখো এদের কাজ কি? এদের কাজ তোমার হেলিকপ্টার বানানো কিংবা জেট মানে যে ফাইটার জেট, সেটাও কিন্তু তৈরি করে এই হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। কিন্তু এখানে পর্যটকদের জন্য স্পেশাল যে পরিষেবাটা দেয় সেটা হচ্ছে অপশান এ রাইট অ্যান্সার হবে। চলো আজকে 17 নম্বর কোশ্চেনে আসি। 17 নম্বর কোশ্চেনটা বলছে, ভারতের প্রথম রেডিও প্রোগ্রাম কত সালে সম্প্রচারিত হয়? যেটা আরআরবি এনটিপিসি সিবিটিতে পড়েছে কোশ্চেনটা। ঠিক আছে, ভারতের প্রথম রেডিও প্রোগ্রাম কত সালে শুরু হয়? কি হবে উত্তরটা? 4টে অপশান দেওয়া আছে তোমাদের কাছে। কি হবে উত্তর? না, এর যে উত্তর হবে সেটা হচ্ছে অপশান ডি, অর্থাৎ 1923 সাল প্রথম শুরু হয়েছিল রেডিও প্রোগ্রাম। কোথা থেকে শুরু হয়েছিল স্যার? না, আমি প্রথম শুরু হয়েছিল সেটাও তো বললাম, এবার পার্টিকুলার যদি আমি সময় বলি সেটা হচ্ছে জুন মাসে। জুন মাসে শুরু হয়েছিল 1923-এর। কোথা থেকে শুরু হয়েছিল না, তৎকালীন দিনে বোম্বে মানে আজকে যেটাকে বলা হয় মুম্বাই, সেই বোম্বের রেডিও ক্লাব অফ বোম্বে, আমি লিখে দিচ্ছি রেডিও ক্লাব রেডিও ক্লাব অফ রেডিও ক্লাব অফ বোম্বে। ক্লিয়ার? রেডিও ক্লাব অফ বোম্বে এইখানে প্রথম সম্প্রচারটা শুরু হয়েছিল 1923-এর জুন মাসে। পরবর্তীকালে অবশ্য 1927-এ এই যে পরবর্তীকালে 1927 সেখানে কি হয়েছিল, বেসরকারি তোমার সংস্থার উদ্যোগে কলকাতার বোম্বে মানে বেসরকারি উদ্যোগে বোম্বেতে আর কলকাতাতে পরবর্তীকালে স্থাপন হয়েছিল দুটো কেন্দ্র। ক্লিয়ার? আচ্ছা, তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা দেখো, 1936 সালও কিন্তু ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট না, ভারতের যে সরকারি রেডিও পরিষেবার নাম বদলে রাখা হয় অল ইন্ডিয়া রেডিও 1936-এ। তাহলে 1936-এ নাম দেওয়া হয় AIR অর্থাৎ অল ইন্ডিয়া রেডিও। ভারতের সরকারি রেডিও পরিষেবার নাম চেঞ্জ করে রাখা হয় AIR। আচ্ছা, 1957 যদি বলি না, 1957টাও ইম্পর্টেন্ট এই কারণেই যে AIR এর আবার নাম পরিবর্তন করা হয়েছিল। এই নাম পরিবর্তন করে হয়েছিল আকাশবাণী। আকাশবাণী। তো আকাশবাণী এই যে নামটা, এই নামটা আবার দিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। AIR থেকে আকাশবাণী নাম দিয়েছিলেন, সেটা কিন্তু 1957 অর্থাৎ 1957 সালে। তাহলে প্রত্যেকটা সাল এই রেডিও প্রোগ্রাম বা রেডিওর ইতিহাসের সঙ্গে জড়িত। অপশান ডি 1923 ইজ দ্য রাইট অ্যান্সার। চলো আজকের 18 নম্বর কোশ্চেন কি দেখি। 18 নম্বর কোশ্চেনটা বলছে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নিচের কোনটি হু এর জন্য বিশ্বের প্রথম ম্যালেরিয়া ভ্যাকসিন তৈরি করেছে? আচ্ছা, তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের জন্য কোন সংস্থা সর্বপ্রথম ম্যালেরিয়ার ভ্যাকসিন তৈরি করেছে? কোন সংস্থাটা? যেটা আরআরবি এনটিপিসিতে পড়া একটা কোশ্চেন, খুব ভালো মানের কোশ্চেন। তো এর যে উত্তর হচ্ছে মনে রাখবে, উত্তরটা অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, GSK। এটা কিন্তু রাইট অ্যান্সার। ক্লিয়ার? না, বিশ্বের প্রথম অনুমোদিত ম্যালেরিয়ার এটা ভ্যাকসিন মূলত প্লাজমোডিয়াম যে
প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম নামক যে মারাত্মক ম্যালেরিয়ার যে পরজীবী তার বিরুদ্ধে এটা কাজ করে, এই হচ্ছে জিএসকে। মানে প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম যে মারাত্মক যে ম্যালেরিয়ার পরজীবী, ক্ষতিকর পরজীবী, সেই ক্ষতিকর পরজীবীর এগেনস্টে কাজ করে এই ভ্যাকসিনটা, মানে এই ভ্যাকসিন, এটা ভ্যাকসিন, ক্লিয়ার? তো এই ভ্যাকসিনটা কাজ করে, মনে রাখবে এটা। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো আজকের 19 নম্বর কোয়েশ্চেনটা একটু দেখে নিই। আচ্ছা, 19 নম্বর কোশ্চেনটা এসএসসি সিজিএল 2022-এ পড়া একটা কোশ্চেন, খুবই সোজা কোশ্চেন, যে আন্তর্জাতিক অহিংসা দিবস, নন ভায়োলেন্স ডে, ইন্টারন্যাশনাল নন ভায়োলেন্স ডে কবে পালন করা হয় বা কার জন্মদিন উপলক্ষে পালন করা হয়? কবে পালন করা হয় জানলেই তুমি কার জন্মদিন সেটা তুমি ইজি জানতে পারবে, তাই তো? তাহলে অপশান কি হবে না, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে ইন্টারন্যাশনাল যে নন ভায়োলেন্স ডে সেটা পালন করা হয়। কারণ ডেটা কি না, ডেটা তোমরা সবাই জানো যে অক্টোবরের 2 তারিখ, অক্টোবরের 2 তারিখ ইন্টারন্যাশনাল নন ভায়োলেন্স ডে, যেটা মহাত্মা গান্ধীর জন্মদিন, ক্লিয়ার? আচ্ছা, জওহরলাল নেহরুর জন্মদিন কবে না, জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে পালন করা হয়, সেটা হচ্ছে 14ই নভেম্বর। 14ই নভেম্বর জওহরলাল নেহরুর জন্মদিন, এবং সেই জন্য সেই দিনটাকে পালন করা হয় চিলড্রেন্স ডে। ভারতের যিনি প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন তার জন্মদিন উপলক্ষে চিলড্রেন্স ডে পালন করা হয়। জন্মদিন কবে? 14ই নভেম্বর। আচ্ছা, সুভাষচন্দ্র বসুর জন্মদিন হচ্ছে তোমার 23শে জানুয়ারি। 23শে জানুয়ারি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, এবং এই দিনটাকে পালন করা হয় তোমার পরাক্রম দিবস হিসাবে। ভারত সরকার পালন করে পরাক্রম দিবস, ওকে? তো পরাক্রম দিবস হিসেবে পালন করে সুভাষচন্দ্র বসুর জন্মদিনটা ভারত সরকারের পক্ষ থেকে, ক্লিয়ার? চলো 19 নম্বর কোশ্চেনটা হয়ে গেল। আজকে এই সেশনের লাস্ট কোয়েশ্চেন দেখবো আমরা, যে 20 নম্বর কোয়েশ্চেনটা, আইসিএআর কেন্দ্রীয় আলু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? যেটা কনস্টেবল এক্সিকিউটিভে পড়া একটা কোয়েশ্চেন। তিরুবনন্তপুরম, জলন্ধর, লখনৌ নাকি সিমলা, কোথায় অবস্থিত আলুর গবেষণা বা আলুর গবেষণা ইনস্টিটিউট, এটা কোথায় অবস্থিত? তো এর যে উত্তর হবে, এর উত্তর হবে অপশান ডি। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সিমলা, অর্থাৎ হিমাচল প্রদেশের সিমলাতে আলুর গবেষণাগার কেন্দ্র বা ইনস্টিটিউট আছে, ক্লিয়ার? আচ্ছা দেখো, এই যে আইসিএআর, এই যে সংস্থাটা আইসিএআর, এই সংস্থাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই সংস্থাটাও ইম্পর্টেন্ট কেন না, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, আরেকবার বলি, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, দ্যাট ইজ দ্য ফুল ফর্ম অফ আইসিএআর, ক্লিয়ার? এবং এটারও যে হেডকোয়ার্টার, এটার হেডকোয়ার্টার তোমার কোথায় না, এর হেডকোয়ার্টার তোমার নিউ দিল্লিতে। নিউ দিল্লিতে আইসিএআর এর হেডকোয়ার্টার, ক্লিয়ার? তো এই সংস্থার, এই যে কেন্দ্রীয় সংস্থা, তাদের এতে যে আলুর গবেষণাগারটা কোথায় অবস্থিত, আইসিএআর এর কেন্দ্রীয় যে আলুর গবেষণাগার, সেটা হচ্ছে অপশান ডি, সিমলায় অবস্থিত, ক্লিয়ার? তো আজকে টপ 20 কোশ্চেন করালাম, যেগুলো বিভিন্ন পরীক্ষায় তোমাদের এসেছে। বাকি এই ধরনের তুমি যদি সেশন পেতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকো। কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর পরবর্তী কোনো সেশনে অবশ্যই তোমাদের এইরকম আরও নানান কোশ্চেন নিয়ে আমি সৌমেন স্যার অবশ্যই তোমাদের এই সেশন শুরু করব, বা তোমরা আমাদের সাথে থাকো, তাহলে অবশ্যই তোমরা অনেক ফ্রুটফুল রেজাল্ট পাবে তোমাদের আপকামিং এক্সামের জন্য। চলো আজকের মতো এই পর্যন্তই থাকলো, অন্য কোনো সেশনে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।